সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার লালবাগ থানা এলাকায় সংঘটিত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে। ভোরে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ, পরে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। শিরিন শারমিনের নামে ঢাকায় 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় সাবেক এই স্পিকার সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 30 এপ্রিল শিরিন শারমিন স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা এই দায়িত্বে ছিলেন। পদত্যাগ করেন 2024 সালের 2 সেপ্টেম্বর। শিরিন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন যে আজ ভোর রাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে। দর্শক, ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত, সরাসরি যুক্ত হচ্ছেন তার সাথে। সীমান্ত, শিরিন শারমিনকে দুপুরে আদালতে পাঠানো হবে, তো এছাড়া আপনার কাছে আর নতুন কোনো তথ্য রয়েছে কিনা? হ্যাঁ নুজহাত, আপনি যেমনটি বলছিলেন, গত রাতে ভোর 4টায় ধানমন্ডি তার চাচাতো ভাইয়ের বাসা থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবির একটি আভিযানিক দল, অর্থাৎ বিশেষ এই দলটি তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে। আপনি যেমনটি বলছিলেন, এর আগে রাজধানীতে 6টি মামলা রয়েছে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। লালবাগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি ধানমন্ডি, বনানীতে সহ এমনকি রংপুরের একটি মামলা রয়েছে যে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিনের হত্যা মামলায় তাকে ওখানে একটা মামলা, সর্বমোট এখানে এখন পর্যন্ত 7টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা। এই মামলাগুলো তাকে গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি আদালতে তোলার পর তাকে রিমান্ড চাইবে পুলিশ। রিমান্ড চাওয়ার পরেই হয়তো আদালতে সেখানে আইনজীবী কথা বলবেন, তারপরে আমরা বিস্তারিত জানতে পারবো। শিরিন শারমিন চৌধুরী 2009 সালে সংসদ সদস্য নির্বাচিত হন মহিলা সংরক্ষিত আসন থেকে। তারপরে তিনি মন্ত্রিত্ব পান। তবে 2013 সালে 30 এপ্রিল তাকে সেই স্পিকার নির্বাচিত হন। তারপর থেকে তিনি স্পিকার দায়িত্ব পালন করে আসছিলেন। যদিও গণঅভ্যুত্থানের পর সরকারের শপথ নেওয়ার সংসদ ভেঙে দেওয়ার পর 27 দিন পরে তিনি পদত্যাগ করেন। যদিও আইনানুগভাবে তিনি পার্লামেন্ট ভেঙে দিলেও তিনি স্পিকার থাকেন তার পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত। তা অপেক্ষা না করে তিনি 27 দিনের মাঝে তিনি পদত্যাগ করেন। তারপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সেই আত্মগোপন থেকে বের হওয়ার পর তিনি তার চাচাতো ভাইয়ের বাসা থেকে গতকাল ভোরে তিনি গ্রেপ্তার হন। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে। তবে আমরা জেনেছি যে দুপুরের পর তাকে আদালতে তোলা হবে। এখনও পর্যন্ত সেখানে জিজ্ঞাসাবাদ করছে ডিবির পক্ষ থেকে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রয়েছেন। এই মুহূর্তে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। দুপুরের পর হয়তো আদালতে তোলা হবে। নুজহাত ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের সর্বশেষ তথ্য। দর্শক, ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সারা দেশে তৃতীয় দিনের মতো হামের টিকাদান কার্যক্রম চলছে। এদিকে হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহে একজন ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে। হামের হটস্পট বরগুনায় সকাল 8টা থেকে টিকা দেওয়া শুরু হয়। গত 2 দিনে 3000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। এদিকে বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে 15 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ময়মনসিংহের 3 উপজেলায় 2 দিনে 20,524 হাম রুবেলা টিকা প্রদান করা হয়। ঠাকুরগাঁওয়ে গত 24 ঘন্টায় 17 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 138 জন রোগী। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। সেখানকার সবশেষ খবর নিয়ে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান।
মাহমুদুল, হাসপাতালে কতজন শিশু ভর্তি রয়েছে এখন জানাবেন এবং তাদের অবস্থা কেমন, চিকিৎসকরা কি বলছেন? আরেকটি বিষয় জানাবেন যে ময়মনসিংহের টিকা কার্যক্রম কেমন চলছে? নজাত, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় একজন শিশু মারা গেছে এবং একই সময়ে আরো 28 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে নতুন করে। বর্তমানে হাসপাতালে যে হামের জন্য আইসোলেশন ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে, সেখানে 80 জন শিশু হাম আক্রান্ত এবং শনাক্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা যে পরিমাণ রোগী আসছেন প্রতিদিনই, তারা কিন্তু তাদের যে সাপোর্ট রয়েছে সেটি দিয়ে তারা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই ওয়ার্ডে, আইসোলেশন ওয়ার্ডে যে পরিমাণ বেড ছিল সেই বেড কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু ফ্লোরে অনেক রোগী আমরা দেখেছি যে তারা চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিন্তু ওয়ার্ড করা হয়েছে, সেখানে স্থান সংকুলন হচ্ছে না। যদি অবস্থা এই ধরনের অব্যাহত থাকে তাহলে কিন্তু তারা আরো যে কার্যকরী পদক্ষেপ বা পরবর্তীতে আরো বেশি ওয়ার্ড স্থাপন করা যায় কিনা সেই বিষয়টি তারা চিন্তা ভাবনা করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ময়মনসিংহ যেহেতু হামের প্রাদুর্ভাব ব্যাপক, এই জন্য সরকারের যে বিশেষ ক্যাম্পেইন, সেই বিশেষ ক্যাম্পেইনে ময়মনসিংহ জেলার 3টি উপজেলা যেটি হামের হটস্পট হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত, যেখানে সেই উপজেলাগুলো শনাক্ত করে এখানে টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুরি 3টি উপজেলায় কিন্তু এই টিকা কার্যক্রম চলছে। এখানে এসেও আমি দেখেছি যে অসংখ্য মানুষ যাদের 5 বছর বয়সে কম শিশু রয়েছে, 6 মাসের বেশি, তারা কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখেছি এখানে লাইন ধরে এসে অভিভাবকরা তাদের শিশু সন্তানদের টিকা দিচ্ছেন। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে হাম যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে এই জন্য তারা অনেকটাই আতঙ্কিত ছিলেন। সরকারের এই বিশেষ টিকা কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছেন, বলেছেন যে এই টিকা কার্যক্রমের ফলে তারা অনেকটাই কিন্তু স্বস্তি বোধ করছেন। তারা মনে করছেন যে এই টিকা গ্রহণের ফলে তাদের শিশুরা নিরাপদ থাকবে, সেজন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে হাম আক্রান্তর সংখ্যা বেড়েই যাচ্ছে, জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন সারা জেলায় কিন্তু এই টিকা কার্যক্রম আগামী 21 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। নজাত, এই ছিল আমার কাছে ময়মনসিংহের হাম এবং টিকার সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা শুনছিলাম, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে আজও জ্বালানি তেলের সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। এছাড়া বিভিন্ন জায়গা থেকে অবৈধ জ্বালানি তেল জব্দ করছে প্রশাসন। গতরাতে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণের উত্তরচর আইচা বাজারের এক ডিজেল ব্যবসায়ীর বাড়ি থেকে 1000 লিটার ডিজেল জব্দ করে উপজেলা প্রশাসন। এই ঘটনায় ওই ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। এদিকে ভোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 5228 লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড, জেলা ও উপজেলা প্রশাসন। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় 4300 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দর্শক, এবারে জ্বালানি তেলের সংকটের খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। জয়, পাম্পগুলোতে কি আজও লম্বা লাইন দেখতে পাচ্ছেন এবং আপনার জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি নুজহাত, যেমনটি বলছিলেন, পাম্পগুলোতে এখনও দীর্ঘ লাইন। মধ্যরাত থেকে এখানে পেট্রোল নেয়ার জন্য যানবাহনগুলো অপেক্ষা করছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল চালকরা যারা আছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন। আমি যে পাম্পটিতে রয়েছি, এই পাম্পটিতে গতকাল 3000 লিটার তেল বিতরণ করেছিল। আজকে এই পাম্পটিতে বিতরণ করা হবে 2500 লিটার। এবং আমি ডিপোর সাথেও কথা বলেছি, তারা বলছেন যে গত 7 দিন থেকে মেঘনা এবং পদ্মা পেট্রোলিয়াম ডিপো থেকে কোনো তেল সরবরাহ করা হয়নি। আজকে মেঘনা ডিপোতে 53,900 লিটার পেট্রোল এবং 13,500 লিটার অকটেন পেয়েছেন তারা। ডিপো মালিক, ডিপোর থেকে বলা হচ্ছে যে ওয়াগন যে ডিজেল এবং যে রেলের যে ইঞ্জিন সংকট, সে কারণে রংপুরে তেল আসতে পারছে না, সে কারণে তারা এখান থেকে পেট্রোল সরবরাহ করতে পারছেন না। এবং সেই সাথে সাথে এই যে সংকটটি, এই সংকটটি আসলে পার্বতীপুর থেকে
তারা কাভার করার চেষ্টা করছেন, এমনটাও কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি আমি যদি বলি যে গতকালকেও যেমন এখানে দীর্ঘ লাইন ছিল, এখানে আজকেও কিন্তু দীর্ঘ লাইন। অভিযোগ আছে যে এই সকল পেট্রোলগুলো বালতিতে বোতলে করে নিয়ে গিয়ে বাইরে চড়া দামে বিক্রি করা হচ্ছে এবং সরকারি নির্দেশনা মোতাবেক এখানে ট্যাগ অফিসার থাকার কথা এবং প্রশাসন থাকার কথা, পুলিশ, সেটি কিন্তু আমরা গতকালকেও লক্ষ্য করিনি এবং আজকেও লক্ষ্য করিনি। পেট্রোল পাম্প মালিকের সাথে কথা বলেছি, তারা জানেনই না যে ট্যাগ অফিসার আসলে কি। নুজাত, এই ছিল আমার কাছে রংপুরের পেট্রোল পাম্প থেকে সবশেষ। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যে খরচ বেড়ে যাওয়ায় দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতার সক্ষমতা কমবে। সেই সাথে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর রপ্তানি অর্ডার হারানোর শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা করার পরামর্শ বিশ্লেষকদের। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে 867 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শুধু উপসাগরীয় 6 দেশ থেকে এসেছে 480 কোটি মার্কিন ডলার, সৌদি আরব থেকে 131 কোটি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 118 কোটি ডলার। এছাড়া ওমান থেকে 51 কোটি, কুয়েত থেকে 44 কোটি, কাতার থেকে 42 কোটি ও বাহরাইন থেকে 23 কোটি ডলারের প্রবাসী আয় আসে। আপাতত রেমিটেন্সের চাকা সচল থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রেমিটেন্সের ওপর চাপ আসতে পারে, যার প্রভাব পড়বে রিজার্ভের ওপর। এই কনফ্লিক্ট যদি প্রলংড হয় তখন আমাদের এই নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, অর্থাৎ ওখানে যদি জব কার্টেল হয় তাহলে তারা ফিরে আসবে। এই জন্য আমি দেখেছি সরকারের পক্ষ থেকে যে কাজগুলো করা হচ্ছে এটা কিন্তু ডাইভার্সিফাই করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে রপ্তানির অর্ডার হারানোর আশঙ্কায় রয়েছেন শিল্প মালিকেরা। ইউরোস্টেটের রিপোর্ট অনুযায়ী আমাদের কিন্তু ইউরোপের রপ্তানি কমেছে 25.5% এবং গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারিতে। আর মার্কিন ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এটা আরও অনেক রকমের বড় ধরনের সংকটে পতিত হবে টোটাল রপ্তানি খাত। জ্বালানি সংকটে উৎপাদন ছাড়াও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সিপিডির গবেষক। যেই জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের চাপটা, এইটাও নতুন করে আমার যেই প্রতিযোগিতা সক্ষমতা আছে এটাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। অন্যান্য দেশের যতখানি নীতির জায়গা রয়েছে, স্পেস রয়েছে, সেইটা আমার নাই। সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বাজেট ব্যবস্থাপনা। সামনের বাজেটটাকে আমি মনে করি যে অর্থনৈতিকভাবে অনেক বেশি রিয়েলিস্টিকভাবে এটাকে তৈরি করা উচিত। এই অবস্থায় অর্থনীতির চাকা সচল রাখতে নীতি সহায়তা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত প্রবাসীদের পাঠানো আয়ে তেমন কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা চলমান থাকলে ফরেন রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো আয়ে দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরের শ্রম বাজারগুলো খুঁজে দেখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের কারণে 1 মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। কারখানার মহাব্যবস্থাপক ফখরুল আলম জানান, সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত 4 মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গত 31 মার্চ সন্ধ্যায় গ্যাস সংযোগ পাওয়ার পর গতকাল বিকেলে কারখানাটি আবার চালু করা হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, দৈনিক 2800 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানাটি পুরোপুরি গ্যাস নির্ভর। নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের হাতে নির্যাতনের শিকার 7 বছরের শিশু মুজাহিদ এখনও হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন তার মানসিক অবস্থার অবনতি হয়েছে। নির্মম এই ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা। নরসিংদী শহরের ভেলানগরে অবস্থিত মাদ্রাসাতুল আবরার আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদ গত 3 মার্চ গোসল না করার অপরাধে শিক্ষক নাজমুস সাকিবের হাতে নির্যাতনের শিকার হতে হয় তাকে। এক পর্যায়ে মুজাহিদ অসুস্থ হয়ে পড়লে তার বাবা মাদ্রাসায় গিয়ে সন্তানের পুরো শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। এরপর ছেলেকে নরসিংদী জেলা 100 শয্যা হাসপাতালে ভর্তি করেন তিনি। আমার কাপড় ময়লা ছিল, আমি গোসল করতে পারি নাই। তারপর হুজুরে আমার একবারই দিয়া
অজ্ঞান বানাই লেছে আমরা কইছে আমার যে হুজুরা মারছে কে হতে না কইতাম। এই অমানবিক আচরণটা মানে কিভাবে ভুলে করে ফেলছি, তারা হাতে বাড়ি দিছি আর হাতের বাড়িগুলোই পিঠে যায় লাগছে। গোসল না করার মতো সামান্য কারণে মাত্র ৭ বছরের শিশুকে এমন অমানবিক অত্যাচার কোনোভাবেই মেনে নিতে পারছে না মুজাহিদের পরিবার ও এলাকাবাসী। এমন ভাবে মারছে যে ওর সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, সারা রাত তো বমি করতে করতে শেষ। রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই। আমরা মাদ্রাসায় দেই একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই সে যদি এরকম অত্যাচার করে তাহলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাতে পারবে? সাহস পাবে? তারা যদি বাচ্চা পোলাপানের সাথে এরকম আচরণ করে তাহলে মানুষ কিভাবে বাচ্চা পোলাপানে মাদ্রাসায় কার ভরসায় দিবে? এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষককে মুচলেকা দিয়ে মাদ্রাসা থেকে বহিষ্কারের নির্দেশ দেন প্রধান শিক্ষক। এদিকে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। শিক্ষক ওই বাচ্চাকে চিকিৎসা বাবদ কিছু অর্থ প্রদান করে। তৃতীয়ত সিদ্ধান্ত হয়েছে এই প্রতিষ্ঠানে মুচলেকা দিয়ে এই শিক্ষক অনতি বিলম্বে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা। ব্যাপারে শিক্ষককে আটক করা হয়েছে উক্ত মাদ্রাসা। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি, তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব। চিকিৎসক জানিয়েছেন মুজাহিদ এখন শারীরিকভাবে কিছুটা সুস্থ, তবে মানসিকভাবে সেরে উঠতে অনেকটা সময় লাগবে তার। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। লায়ন কর্পোরেশন জাপান এবং কল্লোল লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত লায়ন কল্লোল লিমিটেড বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু করা হয়েছে। ৩.৩ হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত এই প্ল্যান্টে ডিশওয়াশিং লিকুইড, টুথব্রাশ সহ বিভিন্ন হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন করা হবে। শিমিজু কর্পোরেশনের নকশা ও নির্মাণে গড়ে ওঠা এই ইকোনমিক জোনে গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লায়ন কল্লোল লিমিটেডের চেয়ারম্যান গো ইচিতানি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি একটি ক্ষেপণাস্ত্র মধ্য তেহরানে ইহুদিদের একটি উপাসনালয়ে আঘাত হেনেছে। জবাবে ইসরায়েলের বন্দর নগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছেন এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত 15 জন আমেরিকান আহত হয়েছেন। অন্যদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের উপর আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে। খেলার খবর। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে লাল সবুজের জার্সি গায়ে দেশের হয়ে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে চান সাকিব আল হাসান। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটাই লিখেছেন সাকিব। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাকিবের এক বক্তব্যের জেরে বেশ আলোচনা তৈরি হয়। পরে অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সাকিব জানিয়েছেন বর্তমানে তার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটের দিকে। দেশের জার্সিতে হাসি মুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। থাইল্যান্ডের নন্থাবুরি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। গ্রুপ পর্বে টানা 2 ম্যাচ হারের পরও বাংলাদেশ শেষ 8-এ ওঠার লড়াইয়ে টিকে আছে। ভিয়েতনামের বিপক্ষে জিততে পারলে এই গ্রুপে অন্তত তৃতীয় সেরা দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। 3 গ্রুপে তৃতীয় স্থান অর্জন করা 3টি দলের মধ্যে 2টি কোয়ার্টার ফাইনালে যাবে, আর যাবে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। তৃতীয় সেরা দলগুলোর মধ্যে বাংলাদেশ এখন আছে দ্বিতীয় স্থানে। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।